নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কালকে মোহাম্মদ ইউনূস সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিঃসন্দেহে ভারতের ক্ষেত্রে অত্যন্ত বড় প্রশ্নচিহ্ন তুলে দিতে পারে। অন্তত সুরক্ষার ক্ষেত্রে বড়সড় উদ্বেগের একটা বিষয় কিন্তু ভারতবর্ষে নতুন করে একটা ঘনিয়ে আসছে, তা কিন্তু বলা চলে। কালকে বাংলাদেশের কোর্ট ইউএলএফএ এই অর্গানাইজেশনের প্রধান যে নেতা, সেই নেতার নাম পরেশ বড়ুয়া, তার কিন্তু মৃত্যুদণ্ড রোধ করে। আর এই সংগঠন কিভাবে ভারত বিরোধী কাজকর্ম করে তা অতীতে মানুষ দেখেছে। যারা জানেন না তারা এই প্রতিবেদনটি শেষ অবধি দেখুন, তাহলেই বুঝবেন মোহাম্মদ ইউনূস কেন আগুন নিয়ে খেলতে শুরু করে দিয়েছেন। পার্টিকুলারলি এই ইউএলএফএ এই অর্গানাইজেশনটা কিন্তু অতীতে চায়না দ্বারা ফান্ডেড ছিল এবং চীন বারংবার করে ভারতের সেভেন সিস্টার্স এবং উত্তর পূর্ব অংশকে অশান্ত করার জন্য এই পার্টিকুলার অর্গানাইজেশনকে দিনের পর দিন কিন্তু ব্যবহার করত। কিন্তু একটি মামলায়, যে মামলায় এই পরেশ বড়ুয়া এবং বাংলাদেশের তৎকালীন সরকারের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ কিন্তু পেয়েছিল বাংলাদেশের আইন প্রশাসনের বিভাগ। পরবর্তীকালে এদের মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল বাংলাদেশের সেশন কোর্ট। আর মোহাম্মদ ইউনূসের এই বিচার ব্যবস্থা কালকে হঠাৎ করে মৃত্যুদণ্ডের যে সাজা তাদের উপর দেওয়া ছিল তা কিন্তু রোধ করে দেয়। যদিও এই পরেশ বড়ুয়া এখন জেলে নেই, কখনো শোনা যায় তিনি মায়ানমারে আছেন, কখনো শোনা যায় চীনে আছেন। বাংলাদেশ সরকার কিন্তু এই পরেশ বড়ুয়া কোথায় সে বিষয়ে সরকারি কোনো বিজ্ঞপ্তি না দিলেও মনে করা হচ্ছে সেই সেভেন সিস্টার্স অর্থাৎ ভারতের উত্তর পূর্ব অংশকে ফের একবার অশান্ত করার চেষ্টায় মোহাম্মদ ইউনূস কিন্তু এই ধরনের পদক্ষেপ নিয়ে যাচ্ছেন। অতীতের বিভিন্ন কার্যকলাপ যদি দেখেন তাহলে দেখবেন শেষ 3 মাসে এমন অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে নেওয়া হয়েছে যা ভারতের ক্ষেত্রে অত্যন্ত উদ্বেগজনক এক পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে আমার মনে হয়। এই যে পার্টিকুলার এই যে সংগঠন অর্থাৎ ইউএলএফএ, এই লিডার পরেশ বড়ুয়া, ইনি কিন্তু দীর্ঘদিন ধরে অ্যান্টি ইন্ডিয়ান অ্যাক্টিভিটি কিন্তু এর সঙ্গে কিন্তু জড়িত। এই ধরনের অ্যাক্টিভিটি ভারতের উত্তর পূর্ব সীমান্তে শুধু নয়, স্পেসিফিক্যালি এরা কিন্তু চেয়েছিল আসামকে দ্বিখণ্ডীকরণ করতে, অর্থাৎ এদের মেন ফোকাস পয়েন্টটাই ছিল কিন্তু আসাম। যদিও এদের অ্যাক্টিভিটি, এদের অ্যাক্টিভনেস কিন্তু দেখা গেছিল উত্তর পূর্ব অংশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। মোহাম্মদ ইউনূসের সরকারের উপর ভারতের উত্তর পূর্ব অংশের সীমান্ত সুরক্ষা কিন্তু অনেকটা ডিপেন্ড করে, কারণ দেখবেন প্রতিবেশী দেশের উপরে কিন্তু অপর দেশের সীমান্ত সুরক্ষা 100% না হলেও 70 থেকে 80% ডিপেন্ড করে থাকে। একটু অতীতে ফিরে যান আপনারা, দেখবেন যখন বাংলাদেশের মিলিটারি শাসন ছিল অর্থাৎ 1991 থেকে 1996 সাল, এবং বাংলাদেশে যখন বিএনপি রাজত্ব করে অর্থাৎ 2001 থেকে 2006 সাল, এই দুটো টাইম পিরিয়ডে দেখবেন উত্তর পূর্ব ভারত কিন্তু সব থেকে বেশি অশান্ত হয়েছে এবং উত্তর পূর্ব অংশের যারা রেবেল গ্রুপ, বিদ্রোহী যারা গোষ্ঠী, তারা কিন্তু সব থেকে বেশি অ্যাক্সেস এই অঞ্চলে পেয়েছে এবং এরা কিন্তু সেফ জোন হিসাবে দিনের পর দিন বাংলাদেশকে ব্যবহার করেছে। অর্থাৎ ভারতীয় সেনা এবং ভারতের পুলিশ যখন এই সকল বিদ্রোহী কিছু নেতাকে অ্যারেস্ট করতে চায়, যখন এই সামগ্রিক আন্দোলন এবং অশান্তকর পরিস্থিতিকে মোকাবিলা করতে চায়, তখন কিন্তু এরা পালিয়ে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে স্থান নেয়। যখন শেখ হাসিনা ছিল তখন শেখ হাসিনা সরকারের কঠোর সুরক্ষা দমন নীতি কিন্তু এই ধরনের অ্যাক্টিভনেসকে অনেকটা প্রশমিত করেছিল। কিন্তু অতীতে যদি দেখেন, অর্থাৎ যখন বাংলাদেশে সামরিক শাসন এবং বিএনপি শাসন ছিল, তখন কিন্তু এই ধরনের উত্তর পূর্বে বিদ্রোহী গ্রুপের লিডাররা বাংলাদেশে দিনের পর দিন সেফ প্যাসেজ পেয়ে বসবাস করেছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে এনএসসিএন, এই যে পার্টিকুলার গ্রুপ এবং নর্থ ইস্ট ইন্ডিয়ান বিভিন্ন একাধিক মিলিটারি সংগঠন যারা উত্তর পূর্ব এবং সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে তাদের রাজনৈতিক যারা কার্যকলাপ এবং সামাজিক যে ক্রিয়া তা করে চলে, তারা কিন্তু এই বিএনপি সরকার এবং সেনাবাহিনীর সেই শাসনকালে সব থেকে বেশি অ্যাক্টিভ হয়েছিল। পরবর্তীকালে শেখ হাসিনা বাংলাদেশের দায়িত্ব নেন। শেখ হাসিনার সময় ইউএলএফ এর এক লিডার একটি ইন্টারভিউ দিয়েছিলেন। তিনি পরিষ্কারভাবে বলেছিলেন ইউএলএফ এর লিডার ক্লিয়ারলি সেজ ক্র্যাকডাউনের এই যে পিরিয়ড শেখ হাসিনা করেছিলেন, অর্থাৎ এদের উপর যখন পাল্টা পত্রাঘাত শেখ হাসিনা সরকার করেন, তখন কিন্তু এরা ভারতের সঙ্গে কথা বলে পিস টক করতে বাধ্য হয়। অর্থাৎ শান্তির পথে যেতে কিন্তু এই ইউএলএফএ গোষ্ঠী যারা কিন্তু আসামকে দ্বিখণ্ডীকরণ করতে চায়, তারা কিন্তু বাধ্য হয়েছিল। কিন্তু এখন বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের সরকার
কার্যত জামাত দ্বারা নিয়ন্ত্রিত। জামাতের একাধিক কার্যকলাপ যা অতীতেও ভারত বিরোধী ছিল, শুধুমাত্র ভারত বিরোধিতা করলে আলাদা ব্যাপার ছিল, রাজনৈতিক কারণে বিরোধ অনেকেই করতে পারেন, কিন্তু ভারতকে বিভিন্ন অ্যাক্টিভিটির দ্বারা অশান্ত করার যে চেষ্টা, সেই চেষ্টাটার যে বিরুদ্ধচারণ ভারতবর্ষ এর আগেও করেছে, সেই আবার কিন্তু সেই একটা সময়ের সম্মুখীন ভারতবর্ষের সুরক্ষা দপ্তর হলো বলে আমার মনে হয়। কারণ পরেশ বড়ুয়া নিঃসন্দেহে কোনো মামুলি কোনো গুন্ডা নয়, পাড়ার চায়ের দোকানে বসে আড্ডাবাজ কেউ নয়। তার বিরুদ্ধে বাংলাদেশের সেশন কোর্ট মৃত্যুদণ্ড কিন্তু দিয়েছিল, অর্থাৎ মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত একজন ব্যক্তি যার উপরে একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ সরকারি মহলে, আন্তর্জাতিক স্তরে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি বিষয় কি জানেন, ভারতের একাধিক এজেন্সির হিট লিস্টে মোস্ট ওয়ান্টেডের যে তালিকা, সেই মোস্ট ওয়ান্টেডের তালিকার সব থেকে উপরে কিন্তু আছে এই পরেশ বড়ুয়া। এই পরেশ বড়ুয়াকে কেন বাংলাদেশ সরকার হঠাৎ করে এইভাবে ব্যাক করলো, তার সপক্ষেও আমার কাছে কিছু কারণ এবং যুক্তি আছে যা আমি আপনাদের সামনে নিঃসন্দেহে তুলে ধরবো। পার্টিকুলারলি যদি দেখেন, এই যে ইউএলএফএ, এই গ্রুপটি কিন্তু নাগাল্যান্ডে অ্যাক্টিভ হওয়ার এবার চেষ্টা করেছেন, যা ভারতের ইন্টেলিজেন্সের একাধিক দপ্তরের খোঁজ খবর যদি নেন আপনারা পাবেন। 2016 সালে এই পরেশ বড়ুয়াকে গ্রেফতার করেছিল হাসিনা সরকারের পুলিশ। পরবর্তীকালে 2016-তে 2004-এর একটি মামলায় গ্রেফতার করেও 2016-তে তাকে অ্যারেস্ট করে তার কিন্তু মৃত্যুদণ্ড শোনানো হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগটা কি ছিল? তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি 2004 সালে চায়না থেকে প্রায় 10 ট্রাক অস্ত্র বাংলাদেশে নিয়ে আসছিলেন, এবং বাংলাদেশ থেকে সেই সকল অস্ত্র নাকি ভারতের নর্থ ইস্টে ডিস্ট্রিবিউট করার নাকি প্ল্যান ছিল। এবার ভাবুন, 10 লরি অস্ত্র তিনি বাংলাদেশে নিয়ে এসেছিলেন কোথা থেকে? চীন থেকে। অর্থাৎ চীনকে এই মুহূর্তে কনফিডেন্সে নেওয়ার প্রয়োজন কিন্তু বাংলাদেশের আছে, কারণ বাংলাদেশ সরকার জানে যদি পরেশ বড়ুয়াকে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু চীন আবার বাংলাদেশের প্রতি ঝুঁকবে, যা অজিত দোভাল মিটিং করে সম্পূর্ণভাবে কেচিয়ে দিয়েছেন অন্তত আরাকান আর্মির এই পুরো বিষয়টায়। এই পরেশ বড়ুয়াকে যখন গ্রেফতার করা হয় তখন সেই লরিগুলো থেকে কি কি পাওয়া যায় জানেন? আপনারা শুনলে চমকে যাবেন। সেই 10 লরির মধ্যে ছিল 27,000 গ্রেনেড, 150টি রকেট লঞ্চার, 1.1 মিলিয়ন রাউন্ডস অ্যামিনেশন, অর্থাৎ 11 লক্ষ অ্যামিনেশন, 1100 মেশিন গানস, 11.14 মিলিয়ন বুলেটস, অর্থাৎ বিপুল পরিমাণে অস্ত্র কিন্তু নিয়ে আসছিল এই পরেশ বড়ুয়ার যে গ্রুপ ইউএলএফএ, এবং তাকে সহায়তা করেছিল তৎকালীন বাংলাদেশ সরকারের হোম অ্যাফেয়ার্স মিনিস্টার লুৎফাজ্জেন বাবার। অর্থাৎ এই বাবারের সঙ্গে ষড়যন্ত্র করে, অর্থাৎ সরকারি প্রতিরক্ষা দপ্তর, স্বরাষ্ট্র দপ্তরের মধ্যে একজন পদে থেকে যে বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা করেছিল, যে ভারতকে অশান্ত করার পরিকল্পনা করেছিল, এই ব্যক্তির সঙ্গে এই পরেশ বড়ুয়া একসঙ্গে মিলে ভারতকে বড় থ্রেটের মুখে ফেলার চেষ্টা করেছিল 2004 সালের একটি মামলায়। আর এই ঘটনা আজও বাংলাদেশের ইতিহাসে কুখ্যাত চট্টগ্রাম ট্রাক মামলা নামে কিন্তু পরিচিত। এই মামলায় কিন্তু ফাঁসির আসামি হিসাবে পরেশ বড়ুয়া সাজাপ্রাপ্ত হয়েছিলেন। যদিও বাংলাদেশ পুলিশ তাকে ধরে রাখতে পারেনি, তিনি এখন কোন অজ্ঞাতবাসে লুকিয়ে আছেন তা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু এটা বোঝা যাচ্ছে মোহাম্মদ ইউনূস কিন্তু তাকে কনফিডেন্স দিয়ে ফের একবার উত্তর পূর্ব ভারতে অ্যাক্টিভ হওয়ার একটা বার্তা কিন্তু পাঠালেন, যা নিয়ে আন্তর্জাতিক স্তর রীতিমতো চমকে গেছে এবং রীতিমতো ক্ষুব্ধ। ভারতের রয়ের মতো সংস্থার মোস্ট ওয়ান্টেড লিস্টে থাকা একজন ব্যক্তিকে মোহাম্মদ ইউনূস এইভাবে সেফ প্যাসেজ দেবেন, সেফ শেল্টার দেবেন, তা হয়তো অনেকেই প্রত্যাশা করেননি। সে সময় হাসিনা সরকার যে আর্মস অ্যাক্ট এবং স্পেশাল পাওয়ার অ্যাক্ট, এই স্পেশাল পাওয়ার অ্যাক্ট এবং আর্মস অ্যাক্টের মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছিল, কিন্তু আজকে দেখুন সমস্ত মামলা কার্যত তার বিরুদ্ধ থেকে তুলে নিয়ে তাকে যাবজ্জীবন একটা জেলের একটা সিদ্ধান্ত নেওয়া হলো। কিসের জন্য মোহাম্মদ ইউনূস এই গড়িমসি, কিসের জন্য মোহাম্মদ ইউনূস এই আগুন নিয়ে খেলার চেষ্টা করছেন, তা তো উনিই বলতে পারবেন। এ প্রসঙ্গে আপনাদের 2 সপ্তাহ আগে ফিরিয়ে যেতে হবে। দেখবেন মোহাম্মদ ইউনূস আরো একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন 7 সিস্টার্সকে কেন্দ্র করে। তিনি জসিমউদ্দিন রেহমানি, যিনি কিনা আল কায়দার সার্টিফাইড একজন নেতা, যিনি আনসারুল্লাহ বাংলার প্রধান নেতা, তাকে কিন্তু মোহাম্মদ ইউনূস জেল থেকে ছেড়ে দেয়। আর জেল থেকে ছেড়ে দেওয়ার পর তিনি কিন্তু একটু ভিডিও বার্তা দিয়ে কার্যত ভারতকে অশান্ত করার একটা চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন মমতা ব্যানার্জি যেন প্রধানমন্ত্রী থেকে বাংলাকে আলাদা করার একটা দাবি জানায়। তিনি বলেছিলেন ফের একবার এদের যে গ্রুপ JEM, এই পার্টিকুলার গ্রুপ, এবং JFB, এই গ্রুপগুলোকে অ্যাক্টিভ তিনি করবেন। ভাবতে পারেন আল কায়দা সমর্থিত একটা নেতা, যেই আল কায়দা গোটা বিশ্বের একাধিক প্রভাবশালী দেশের রেড লিস্টে আছে,
যাকে নিষিদ্ধকরণ করেছে সেই রকম গ্রুপের একজন নেতাকে জেল থেকে মোহাম্মদ ইউনূস ছেড়ে দেন শুধুমাত্র একটাই কারণে, কারণ উনি ক্ষমতা দখলের আগে বলেছিলেন উত্তর পূর্ব ভারত সেভেন সিস্টার্সকে তিনি অশান্ত করবেন। ভারত যদি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার না করে তিনি সেভেন সিস্টার্সকে নিয়ে নিতে পারেন। অর্থাৎ প্রথম থেকে যে উস্কানিমূলক মন্তব্য তিনি করতে শুরু করেছেন, এই পরেশ বড়ুয়া কিংবা এই জসিমউদ্দিন রহমানের মতো ব্যক্তিত্বকে জেল থেকে ছেড়ে মোহাম্মদ ইউনূস কিন্তু সেই উস্কানিমূলক মন্তব্যকে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন। সরকারের এক্ষেত্রে দুটো সুবিধা হতে পারে। দেখুন, প্রথম কথা, সরকার যদি সেভেন সিস্টার্সকে ডিরেক্ট অ্যাটাক করার দিকে যায় তা বাংলাদেশ সরকারের পক্ষে কার্যত অসম্ভব, কারণ ভারত পুরো বিষয়টা সরকারি আর্মি দ্বারা ডিল করবে। কিন্তু এই ধরনের মানুষগুলোকে যদি কাজে লাগানো যায় তাহলে তো সরকার হাত তুলে বলে দিতে পারে যে আমরা তো এর বিরুদ্ধে কিছুই জানি না বা এর সম্পর্কে কিছু জানি না। ওরা যদি ব্যক্তিগতভাবে কোনো দেশ আক্রমণ করে তাহলে এর দায় ওদের। অর্থাৎ এই সকল ব্যক্তিগুলোকে ছেড়েও দেওয়া হলো, কনফিডেন্সেও নেওয়া হলো এবং উত্তর পূর্ব ভারতকে অশান্ত করা হলো, যার দায় বাংলাদেশ সরকারের পক্ষে কখনোই আসবে না। পাশাপাশি এই পরেশ বড়ুয়া কিন্তু চায়না দ্বারা ফান্ডেড। দুদিন আগে জয়শঙ্কর কিন্তু চায়নার যে বিদেশ মন্ত্রী তার সঙ্গে একটি মিটিং করেন। ঠিক তার পরের দিন চায়নার যে প্রতিরক্ষা মন্ত্রী তার সঙ্গে মিটিং করেছেন রাজনাথ সিং। আর অজিত দোভাল কিন্তু একটি সিক্রেট মিটিং চায়নাতে কিছুদিন আগে করেছেন, যার মূল বিষয়বস্তু ছিল সীমান্ত সুরক্ষা এবং আরাকান আর্মি, যা আমি একাধিক ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি। আর অজিত দোভাল যখন চায়নার সঙ্গে এত ঘনিষ্ঠতা দেখা দিচ্ছে বা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে, ঠিক তখনই বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু কার্যত ভারত এবং চায়নার পা ধরতে চলে গেলেন থাইল্যান্ডে। সেই থাইল্যান্ডে পরবর্তীকালে মালয়েশিয়া, এই মিটিং এ তারা গিয়ে আরাকান আর্মি ইস্যুতে বাংলাদেশ যে চায়না এবং ভারতের পা ধরে এই পুরো বিষয়টা থেকে নিষ্কৃতি চাইবে তা কিন্তু অনেকেই মনে করছেন। আর এরপরেই চায়নার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে এই পরেশ বড়ুয়ার বিরুদ্ধে এই ধরনের চার্জ থেকে মুক্তি দেওয়া, অর্থাৎ ভারতকে বশে আনতে, ভারতকে বেকায়দায় ফেলতে এর আগে পাকিস্তানকে তারা বাপ তো বানিয়েই ছিল, কিন্তু এবার চায়নার সঙ্গে ঘনিষ্ঠতা বানানোর একটা চেষ্টা কিন্তু মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে করা হলো। লক্ষ্য একটাই, উত্তর পূর্ব ভারত এবং সেভেন সিস্টার্স। কিন্তু নিঃসন্দেহে আন্তর্জাতিক মহলে মোহাম্মদ ইউনূস যেরকম ভাবে তার নিজস্ব রিফ্লেকশন এস্টাবলিশ করছেন, তাতে ওনার সম্পর্কে কি ধারণাটা ভালো হচ্ছে, আমার কিন্তু এই প্রশ্ন আপনাদের জন্য থাকলো। পাশাপাশি পাকিস্তান থেকে আরো একটি জাহাজ বাংলাদেশে আসা শুরু করে দিয়েছে। ঠিক দুদিন আগে পাকিস্তান থেকে আরো একটি জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে নাকি আসবে, যা ঠিক 10 থেকে 12 দিন আগেও এসেছিল। সেই জাহাজের ভিতরে কি পোশাক আছে, কি কন্টেনারে কি আছে তা নিয়ে এক একটা দেশ এক একটা বিবৃতি দিতেই পারে, কিন্তু প্রশ্ন হলো যেই দেশ ওর বিরুদ্ধে এই কন্টেনারে কি আছে তা নিয়ে বিবৃতি দিচ্ছে, সেই দেশের বিশ্বাসযোগ্যতা আন্তর্জাতিক স্তরে কোথায়? হঠাৎ করে পাকিস্তানের কেন এই সকল বস্ত্র পাঠানোর একটা চেষ্টা বাংলাদেশকে, এই প্রশ্ন তো থেকেই যায়। আর কন্টেনারে আপনারা মনে রাখবেন, পাকিস্তান থেকে কিন্তু মোহাম্মদ ইউনূস সব থেকে বেশি অস্ত্র এনেছে শেষ 3 মাসে। পরমাণু বোমা, জেফ-17, একাধিক বিমান আনার কিন্তু কথা মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বা সরকারের প্রতিনিধি দলের থেকে ঘোষণা করা হয়েছিল। আর কন্টেনার ভর্তি জাহাজ, এই জাহাজ যখন চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় তখন কিন্তু সন্দেহটা উড়িয়ে দেওয়া যায় না। ফের একবার জাহাজ আসা নিঃসন্দেহে ভারতের ক্ষেত্রে তো ধাক্কাই, আর ভারতের সুরক্ষার ক্ষেত্রে বড় যে প্রশ্নচিহ্ন এসে পড়ে তা কিন্তু একদমই আজকে অন্তত উড়িয়ে দেওয়া যায় না। অর্থাৎ সেভেন সিস্টারকে অশান্ত করা শুধু নয়, চীন এবং পাকিস্তানকে সঙ্গে নিয়ে ভারতকে চাপে ফেলার যে পরিকল্পনা মোহাম্মদ ইউনূস করেছেন তা ভারতবর্ষের জয়শঙ্কর এবং অজিত দোভাল ঠিক কিভাবে মোকাবিলা করেন তা তো আন্তর্জাতিক স্তরও হয়তো একভাবে দেখার চেষ্টা করবে। তারপরে আপনারা যদি দেখবেন কিছুদিন আগে নিউক্লিয়ার বোমা দেওয়ার কথা পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছিল। এরপরে দেখা যায় মোহাম্মদ ইউনূস নাকি পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শরীফের সঙ্গে একটি মিটিং করতে চলেছেন কিছুদিনের মধ্যে। অর্থাৎ এতদিন পাকিস্তান প্রীতিটা ভিতরে ভিতরে ছিল, এতদিন জামাতকে কাজে লাগিয়ে বাংলাদেশ কার্যত ভারতকে অশান্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু এবার পাকিস্তানের সঙ্গে তারা অফিসিয়াল মিটিং করছেন। অর্থাৎ কফিনের শেষ পেরেকটি পোতার চেষ্টা কিন্তু মোহাম্মদ ইউনূস দিনের পর দিন করে যাচ্ছেন, যা ভারতকে উস্কানি দেওয়া ছাড়া আর কিছুই নয়। আর এই রকম মোস্ট ওয়ান্টেড নেতাকে জেল থেকে ছেড়ে দেওয়ার অর্থটা কি তা হয়তো আন্তর্জাতিক স্তরে ভারত বাধ্য করবে উত্তরটা মোহাম্মদ ইউনূসকে দিতেই। আপনারা কি ভাবছেন? কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। ধন্যবাদ।